ডেলটা আমার কাছে কতটুকু ইম্পর্টেন্ট আপনি বুঝতেও পারছেন না মিস্টার মাহমুদ। নয়তো একটা সরল মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করতাম না আমি। যে বাড়িতে আমি 10 বছর বয়সের পর একটা মুহূর্ত ছিলাম না, আমি সেই বাড়িতেই থাকছি, তাও আবার আপনার সাথে এক ছাদের নিচে। এই দুটো শর্ত মেনে নিয়েছি, বাকিগুলো তো তার কাছে কিছুই নয় মিস্টার মাহমুদ। আর সেই ডিলটা যদি ফাইনাল না হয় তো বুঝতে পারছেন আপনি কি ঘটবে, আন্দাজও নেই আপনার। রিয়াজ সাহেব ক্লান্ত চোখে তাকালেন, তারপর হালকা হেসেই বলে উঠলেন, যাও, নিজের রুমে যাও। আমি তোমার সত্ত্বে এটাও বলেছি অদ্রিজার সাথে, একসাথে 1 মাস থাকতে হবে তোমায়। আশা করি মনে আছে। রক্তিম আনমনে কিছু একটা ভেবে নিয়েই রিয়াজ সাহেবের দিকে তাকালো। ভ্রু নাচিয়েই তৎক্ষণাৎ বলে উঠল, কালকে আমি এই রুমে ড্রিঙ্ক করেছিলাম, স্পষ্ট মনে আছে আমার। কাল এতটাই ড্রাঙ্ক ছিলাম যে। কথাটা বলেই থামলো রক্তিম। তারপরই কড়া দৃষ্টিতে রিয়াজ সাহেবের দিকে তাকিয়েই বলে উঠল, মিস্টার মাহমুদ আমাকে ড্রাঙ্ক অবস্থায় রুমে কে নিয়ে গেছে? কে? আপনি? হ্যাঁ, আমি। কেন? রক্তিমের চোখ মুখ লাল হয়ে উঠল মুহূর্তেই। রিয়াজ সাহেবের দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়েই দাঁতে দাঁত চেপে সে বলে উঠল। কথাগুলো বলেই আর এক পাও দাঁড়ালো না রক্তিম। রিয়াজ সাহেবের উপর তার প্রচুর রাগ হচ্ছে। রাগে শরীরের শিরা উপশিরাগুলো যেন টই টই করছে। কিন্তু সেই টইটুম্বুর রাগটাই শীতলতায় পূর্ণ হলো অদ্রিজার রুমে ঢুকে অদ্রিজার ঘুমন্ত মুখটা দেখেই। কোনো রকমে হাত পা গুটিয়ে রেখে ঘুমোচ্ছে অদ্রিজা। এলোমেলো চুলগুলো মুখের উপর লেপ্টে মিশে আছে। জানালা দিয়ে শীতল বাতাস দু একবার বয়ে যেতেই চুলগুলো আপন মনে নড়ে চড়ে আবারও মিশল তার ফর্সা গালে। ঘুমন্ত মুখটা মোহনীয়, চোখের ঘন পাপড়িগুলো অদ্ভুত সুন্দর বোধ হলো রক্তিমের কাছে। নিজের চোখ জোড়া বন্ধ করেই দীর্ঘশ্বাস ফেলল সে। দুপা এগিয়েই অদ্রিজার মুখোমুখি হাঁটু গেড়ে বসল সে। আরো কয়েক মিনিট ঠিক সেভাবেই তাকিয়ে থাকলো অদ্রিজার দিকে। তারপরে তার চুলগুলো হাত দিয়ে কানের পেছনে গুজে দিয়ে এই মৃদু গলায় বলল, আপনাকে সরতে হবে অদ্রিজা, আমার জীবন থেকে সরতে হবে যে কোনো মূল্যেই। নয়তো যে রক্তিম, এই রক্তিম থাকবে না, কিন্তু তার মাঝে অবিন্যস্তভাবে অন্য এক রক্তিম তৈরি হয়ে যাবে। আর আমি যে সেটা চাই না অদ্রিজা। রক্তিমের কাউকে প্রয়োজন নেই, না তো তার বাবার প্রয়োজন আছে, না তো মা, আর না ভালোবাসার মানুষ। সে একা, সে একাই থাকবে। প্লিজ লিভ মি অদ্রিজা, প্লিজ। অদ্রিজা বেঘোরেই ঘুমাচ্ছিল। রক্তিম ছোট ছোট চোখে কয়েকবার তাকিয়ে হাত জোড়া দিয়ে অদ্রিজার ঠোঁট ছুঁয়ে দিতে গিয়েও থেমে গেল আবার। এই মেয়েটার মাদকতা বড়ই অদ্ভুত। আগের রাতে সে ড্রাঙ্ক ছিল, তাই ভুলবশত তেমন কিছু হয়ে গিয়েছিল। কিন্তু আজ আজ তো সে ড্রাঙ্ক নয়। তবুও মেয়েটাকে দেখে আসক্ত হতে লাগলো সে। তার মুখ, চোখ, চুলের মাদকতা শরীরময় বিরাজ করতেই ছিটকে উঠে দাঁড়ালো রক্তিম। দ্রুত ব্যালকনির দিকে পা বাড়িয়ে ব্যালকনির দরজা বন্ধ করলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলেই দূর আকাশের দিকে চোখ রাখলো সে। অন্ধকার আকাশ। সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের চোখের সামনে রক্তিমের ঘুমন্ত মুখটা ভেসে উঠতেই চমকে গেল অদ্রিজা। কয়েক সেকেন্ড চোখ মেলে রক্তিমের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়েই মনে পড়ল, গতকাল রাতে ঘুমানোর সময় সে দরজা লাগায়নি, ইচ্ছে করেই লাগায়নি। কারণ এর আগের দিনও সেই এই রুমে রক্তিমের প্রবেশ ঘটেছিল অনেক রাতে, নিষাক্ত রক্তিম। সেদিন রাতের কথা মনে করেই অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। সামনের লোকটার প্রতি ভেতর থেকে উগরে আসলো সব ঘৃণা। সবেমাত্র নিদ্রা ত্যাগ করা চোখ জোড়া লাল হয়ে রক্তিমের দিকে ক্ষিপ্ত চাহনি ফেলল। লোকটার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটা দেখে মুহূর্তেই চোখ জোড়া যেন বলে উঠল, লোকটা খারাপ, পৃথিবীর সব থেকে খারাপ মানুষ এই লোকটি। অদ্রিজা চোখ জোড়া মুহূর্তেই বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলল। চোখ জোড়া এই মুহূর্তে দেখা চমৎকার যুবকটির মুখটা তার মনে আঁকলো না, বরং একের পর এক চিত্র মনে করিয়ে দিল সেই দিন রাতের। মস্তিষ্ক আর সইতে পারল না বোধহয় সেই স্মৃতিগুলো। তাই তো অদ্রিজা দ্রুত উঠেই সরে আসলো। দুপা এগিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নিতে নিতেই রুমের বাইরে পা ফেললো সে। তুমি বাবার সাথে কথা বলতে হবে ভার্সিটি যাওয়ার বিষয় নিয়ে। তাই এদিক ওদিক তাকিয়েই ঘড়ির দিকেই নজর ফেলল সে। 8:30। এতক্ষণে নিশ্চয়ই ভদ্রলোক ঘুম থেকে উঠে পড়েছেন। স্বস্তির নিঃশ্বাস নিয়েই রিয়াজ সাহেবের রুমের সামনে গিয়ে দাঁড়ালো অদ্রিজা।
পর্দার একপাশে রুমের ভেতরে রিয়াজ সাহেবকে পত্রিকা পড়তে দেখেই মৃদু স্বরে বলে উঠল। স্যার আসবো? রিয়াজ সাহেব পত্রিকা থেকে মুখ তুলে চাইলেন। নিজের ছেলের বউকে দরজার সামনে দেখেই তার মুখের উপর ভেসে উঠল খুশির ছাপ। পত্রিকা গুছিয়ে একপাশে রাখতে রাখতেই বলে উঠলেন তিনি। আসো আসো। অদ্রিজা ভীত চাহনিতে পা এগিয়ে রিয়াজ সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। মৃদু হেসেই বলল, আমার কিছু কথা ছিল স্যার। রিয়াজ সাহেব কপাল চাপড়ালেন। চোখ জোড়া বন্ধ করে অদ্রিজার দিকে তাকিয়ে এই গম্ভীর গলায় বললেন, অদ্ভুত ভাগ্য আমার, বুঝলে? ছেলে মেয়ে বলতে একটা ছেলেই, সেই ছেলেই আমার বাবা ডাকে না, মিস্টার মাহমুদ ডাকে। আর ছেলের বউ, সেও বাবা ডাকলো না, সে আর সম্বোধন করলো। জীবনে বোধহয় বাবা ডাকতে শোনা হবে না আমার। অদ্রিজা ভ্রু কুচকে তাকালো। রিয়াজ সাহেবের কথার উত্তরে কি বলা উচিত তা খুঁজে পেল না সে। সেভাবেই আহাম্মকের মতো তাকিয়ে থাকতেই রিয়াজ সাহেব আবারও বললেন, আমার ছেলেকে আমি কোনোদিন বাবা বলে ডাকতে বলিনি। বলার মতো পরিস্থিতি কিংবা যোগ্যতা বোধহয় আমার নেই। তোমায় বলবো বাবা ডাকতে, উচিত হবে অদ্রিজা? অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। ধবধবে ফর্সা চেহারায় মৃদু হাসি টেনেই বলে উঠল, সরি, আর হবে না, এবার থেকে বাবাই বলবো। রিয়াজ সাহেব খুশি হলেন। তার চোখের ভাঁজে স্পষ্ট ফুটে উঠল সেই খুশি। মুখের হাসিটা যেন মুহূর্তে আধপাকা দাড়িতেও ফুটে উঠল। তৃপ্তি নিয়ে কয়েক সেকেন্ড হেসে নিয়েই বলে উঠলেন তিনি, বলো, কি বলবে? ভার্সিটি যাওয়া নিয়েই বলতে এসেছিলাম আমি। আজ থেকে যেতে পারি ভার্সিটিতে? কেন নয়, আজ থেকেই যেতে পারো। নিচে গাড়ি আছে, পৌঁছে দেবে তোমাকে। কোন টাইমে ফিরবে বলে দিও, গিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? অদ্রিজা হালকা নিঃশ্বাস ছেড়েই বলে উঠল, আমি একা একা যেতে পারবো। আশা করি এটুকু স্বাধীনতা আপনি দেবেন স্যার। কথাটা বলেই জিভ কাটল অদ্রিজা। পর মুহূর্তেই বলে উঠল, সরি বাবা। রিয়াজ সাহেব হাসলেন। অদ্রিজাও মৃদু হেসে পরখ করে দেখল রিয়াজ সাহেবের হাসিটা। হাসিটা এক্কেবারে রক্তিমের মতোই। রিয়াজ সাহেবের চেহারাটাও একদম রক্তিমের মতোই। লম্বা চওড়া সবটাই রিয়াজ সাহেবের মতোই হয়েছে রক্তিম, কেবল গায়ের রংটা ব্যতীত। রক্তিমের গায়ের রংটা ধপধপে সাদা আর রিয়াজ সাহেবের গায়ের রংটা শ্যামলা। অদ্রিজা হাসলো, তারপর পা বাড়িয়ে বেরিয়ে আসলো সেইখান থেকে। নিজের রুমে এসে রক্তিমকে না দেখে এদিক ওদিক তাকালো সে। ব্যালকনি, ওয়াশরুম সবটা দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। নিশ্চয়ই নিজে সে ভুতুরে রুমে পৌঁছে গিয়েছে রক্তিম। অদ্রিজা শাওয়ার নিয়ে ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছে নিচ্ছিল। হাতে একটা লাল টকটকে শাড়ি তার। ওয়াশরুমে শাড়ি পরতে অসুবিধা হবে বলেই শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমে না পরে রুমে এসেছিল সে। পরনে পেডিকোট আর ব্লাউজ। ভেজা চুলগুলো থেকে টাওয়াল ছাড়িয়ে শাড়িটা পরতে যাচ্ছিল, ঠিক তখনই দরজা মেলে রুমে প্রবেশ করলো রক্তিম। নিজে থেকে কয়েক হাত দূরে হুড়ের মতো রূপকন্যাকে মোহিত রূপ চোখের নজর কাটতেই বুক ধুকপুক করে উঠল তার। অবাধ্য চোখজোড়া সেভাবেই কয়েক সেকেন্ড তাকাতে চোখজোড়াকে মাতাল করে তুলল উন্মুক্ত ফর্সা ধবধবে পেটের ত্বকে থাকা কালো তিলটা। মোমের মতো ধবধবে ফর্সা নরম তুলতুলে ত্বকে ফোটা ফোটা পানি। ঠিক তার মাঝেই কালো কুচকুচে তিলটা যেন আকৃষ্ট করার মন্ত্রই জপে চলেছে বারংবার। রক্তিম সেভাবেই তাকিয়ে রইল। আমি মনে মনে ভাবতে থাকলাম, এক্ষুনি তিলটা ছুঁয়ে দিয়ে মসৃণ ত্বকে ফোটা ফোটা পানিগুলো মুছে দিলে কি ক্ষতি হয়ে যাবে? অদ্রিজা কি কিছু মনে করবে তাতে? নিজের ভাবনায় নিজেই অবাক হলো রক্তিম। যার থেকে দূরে থাকার এত চেষ্টা তারই কাছে যাওয়ার জন্য বলছে মন। অদ্ভুত। বিছানার উপর নিজের রুমাল আর ঘড়িটা নিতে নিতেই বলে উঠল সে, উফস, মিস্টার মাহমুদ আমার জন্য কিছু করতে না পারলেও রূপবতী বউ বেছে দিতে ঠিকই পেরেছেন কিন্তু। অদ্রিজা চমকে তাকালো। এই রুমে কেউ নেই এই ভেবেই সে শাড়ি পরতে ব্যস্ত ছিল। রুমে কখন রক্তিম এলো তা তার খেয়ালেই আসেনি। হুট করে রক্তিমের কণ্ঠ পেয়ে কুচি না করেই শাড়িটা এলোমেলো ভাবে কোনোভাবে জড়িয়ে নিল শরীরে। রক্তিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি সব দিক থেকে জ্ঞান শূন্য মানব রক্তিম। একটা মেয়ের রুমে প্রবেশ করার আগে তার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধটা অন্তত থাকা উচিত আপনার রক্তিম। রক্তিম হেসে উঠল হু হা করে। টেরাবেকা দাঁতগুলো হাসির ছন্দে হেসে উঠল।
অদ্রিজা সুন্দর হাসিটার দিকে মোহিত নয়নে তাকিয়েই রইল। রক্তিম সেই তাকানোকে বিন্দু মাত্র পরোয়া না করেই একদম অদ্রিজার সামনে এসে দাঁড়ালো। বাঁকা হেসেই ফিসফিসিয়ে বলে উঠল, কেন, মেয়েদের রুমে লুকাই তো কিছু থাকে নাকি অদ্রিজা? অদ্রিজা বিরক্ত হলো। কপালে ভাঁজ ফেললে তাকালে রক্তিমের চোখ টিপল। অদ্রিজার দিকে আরো এগিয়ে মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব রাখলো কেবল। ফিসফিসিয়ে কানের কাছে বলে উঠল, ফর্সা মসৃণ ত্বকে জলবিন্দুর মাঝখানে কালো কুচকুচে তিল। ভাবতে পারছেন কি সাংঘাতিক? এতটাই সাংঘাতিক যে বুক চিনচিন করে উঠল। কথাটা বলেই রক্তিম বুকের বাপাশে হাত রাখলো। সরু চোখে অদ্রিজার দিকে তাকিয়েই বাঁকা হাসলো সে। অদ্রিজা কিছু না বুঝেই ভ্রু কুচকে তাকালো, বিরক্তি নিয়ে বলে উঠল। সরুন সামনে থেকে। রক্তিম হাসলো। অদ্রিজার সামনে থেকে সরে এসেই হাতে ঘড়ি পড়তে পড়তেই বাঁকা চোখে অদ্রিজার দিকে তাকালো। অদ্রিজা দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। রক্তিম মুচকি হাসলো। টেবিলের ওপর থেকে একটা ফাইল নিয়ে দেখতে দেখতেই চেঁচিয়ে বলে উঠল, অদ্রিজা, প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, আমার কিছু কথা ছিল আপনার সঙ্গে। রক্তিম কথাটা বললেও ভেতর থেকে কোনো সাড়া আসলো না। রক্তিম 1 মিনিট 2 মিনিট করে প্রায় 10 কি 15 মিনিট ওয়াশরুমের দরজায় তাকিয়ে দাঁড়িয়ে আছে। অদ্রিজার বের হওয়ার নাম নেই। অবশেষে যখন বের হলো তখনই অদ্রিজার মোবাইল বেজে উঠল। বিছানার উপর থাকা মোবাইলটার স্ক্রিনের উপর স্পষ্ট ভাসছে দিহান নামটা। রক্তিম একবার সেদিকে তাকিয়েই মুচকি হাসলো। মোবাইলটা অদ্রিজার দিকে এগিয়ে দিয়েই বলে উঠল, প্রেমিকের সাথে কথা বলে আসুন, আমি অপেক্ষা করছি। অদ্রিজা হতবিহ্বল চোখে তাকিয়ে থাকলো। স্ক্রিনে দিহানের নামটা দেখে সরু শ্বাস ফেলল সে। রক্তিমের সহজ ব্যবহারটা কেমন জানি বোধ হলো তার কাছে। ব্যবহারটা কি জটিল হওয়া উচিত ছিল? বোধ হলো না অদ্রিজার। কলটা কেটেই রক্তিমের দিকে তাকিয়ে বলে উঠল, ও আমার প্রেমিক না। রক্তিম হাসলো। অদ্রিজাকে লাল টকটকে শাড়িতে এক নজর দেখে সে বলল, প্রেমিক নয় বলছেন? অদ্রিজা কঠিন কণ্ঠেই বলল, না। আপনার কি মনে হচ্ছে আমি টিপিক্যাল স্বামীদের মতো বউয়ের প্রেমিক আছে শুনে রেগে যাব, কিংবা অভিমান করে কান্নাকাটি করবো? উপস, একদমই তা ভাববেন না অদ্রিজা। আপনি সুন্দরী মেয়ে, রূপের কমতি নেই। আপনার একটা নয় 10টা প্রেমিক থাকলে অপরাধ হবে না, আর আমি এই বিষয়ে আপনাকে সাপোর্ট করব। অদ্রিজা তেজি চাহনিতে তাকালো। রক্তিমের দিকে ক্ষীণ চাহনি ফেলেই বলে উঠল, আমাকে কি আপনার মতো হীন চরিত্রের মানুষ বোধ হয়? আপনি 1000টা মেয়ের সাথে সম্পর্ক রাখতেই পারেন, 1000টা মেয়ের সাথে সময় কাটাতেই পারেন, কিন্তু প্লিজ আপনার চরিত্রটা আমার মধ্যে খুঁজতে যাবেন না রক্তিম। রক্তিম দাঁত কেলিয়ে হাসল। অদ্রিজার কাছাকাছি গিয়ে ফু দিয়ে উড়িয়ে দিল অদ্রিজার কপালে আসা চুলগুলো। নিরীহ মুখ করে বলে উঠল, আপনি কি রেগে যাচ্ছেন অদ্রিজা? টিপিক্যাল বউদের মতো স্বামীর পাশে অন্য মেয়েদের মানতে কষ্ট হচ্ছে? একদমই না। সে যাই হোক, আমি আপনাকে বলছি, আপনি দিহানের সাথে রিলেশনটা ভেঙে দেবেন না প্লিজ। একটা ছেলের মন ভাঙবেন না প্লিজ। আর তাছাড়াও যে বিষয়ে কথা বলতে চাইছিলাম বলি। বলুন। অদ্রিজা বিরক্তি নিয়ে এই কথাটা বলেছিল। রক্তিম মৃদু হেসে নিজের হাতের ফাইলটা এগিয়ে দিল অদ্রিজার দিকে। তারপরই বলল, আপনাদের বাড়িটা যেটা বিক্রি করে দিয়েছিলেন সেটা ফেরত পাবেন খুব শীঘ্রই, কিন্তু তার বিনিময়ে আপনাকে একটা কাজ করতে হবে। কী সব বলছেন? বাড়িটা বিক্রি করা হয়েছে, তার বিনিময়ে অর্ধেক টাকা শোধ করা হয়েছে, আর আপনি বলছেন ফেরত পাবো? রক্তিম আয়েশ করে বসলো বিছানায়। মাথার সিল্কি চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দিয়েই বলল, ফেরত কিভাবে পাবেন তা তো আপনাকে ভাবতে বলিনি। শুধু একটা কাজ করবেন, বিনিময়ে আপনি আপনার বাড়ি পেয়ে যাচ্ছেন। সিম্পল। অদ্রিজা তেজ নিয়ে বলে উঠল, আমি কোনো কাজ করব না, আর বাড়িটাও পাওয়ার লোভ নেই আমার। রক্তিম ক্ষিপ্ত চাহনিতে তাকালো অদ্রিজার দিকে। কপালের মাঝখানের রগটা সঙ্গে সঙ্গেই ফুলে উঠল তার। চোয়াল শক্ত হয়ে উঠল। হাতের মুঠো শক্ত করে সামনের চেয়ারটায় লাথি মেরেই উঠে দাঁড়ালো সে। দাঁতে দাঁত চেপে বলে উঠল, একদম তেজি গলায় কথা বলবেন না আমার সাথে অদ্রিজা, একদমই না। শুধুমাত্র টাকার লোভে আপনি একটা দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে নিলেন। সে বেলায় ভাবেন যে আপনার এই কাজটা করা উচিত নয়। এখন বিয়েটা যখন করছেন তখন আমার দেওয়া কাজটাও আপনি করতে বাধ্য। বাধ্য আপনি, মাইন্ড ইট। কথাটা বলে আর দাঁড়ালো না রক্তিম। অদ্রিজা তাকিয়ে রইল রক্তিমের যাওয়ার পথে। টলমল হয়ে উঠল তার চোখ জোড়া। হয়তো জীবনের শেষ পর্যায়েও তাকে লোভী সম্বোধনটা পেতে হবে। আদেও কি সে টাকার লোভে বিয়েটা করেছে?
তাহলে কি সেদিন বিয়েটা না করলেই ভালো হতো? ভার্সিটিতে এসেই নিজের মাথা ঘুরিয়ে উঠল অদ্রিজার। সবার মুখে একটাই কথা, দিহানের সাথে সম্পর্ক ছিল যখন, তখন অন্য একজনের সাথে বিয়েতে রাজি হলো কেন সে? এভাবে একজনকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করে নিল। আরও কত কি। অদ্রিজা ঝাপসা চাহনিতে ক্লাসরুম থেকে বেরিয়ে আসছিল। ভার্সিটির মাস্টারের কাছাকাছি এসেই থমকে দাঁড়ালো সে। গেটের কাছাকাছি রক্তিম, এদিকেই আসছে সে। অদ্রিজা মিনমিনে চোখে তাকাতেই দ্রুত এগিয়ে আসলো রক্তিম। আশেপাশে তাকিয়েই বলে উঠল সে। দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে অদ্রিজা। অদ্রিজার চারপাশ ভাষা ভাষা হয়ে উঠল যেন। মস্তিষ্ক ফাঁকা লাগছে তার। দিহানের অ্যাক্সিডেন্ট? যে ছেলেটার সাথে হাই স্কুল জীবন থেকে এতটা পথ চলা, সে ছেলেটাকে ভালোবেসেছিল কিনা জানে না, তবে সেই ছেলেটা তার চোখে উত্তম কেউ ছিল। আর তার এরকম খবর শুনে নিজেকে স্বাভাবিক রাখা কি আদেও সম্ভব? অদ্রিজার চোখে পানি, চোখ মুখ মুহূর্তেই অন্য রূপ ধারণ করেছে যেন। রক্তিমের কথাটাকে চরম রূপে অবিশ্বাস করতে চেয়েও অবিশ্বাস করতে পারছে না সে। রক্তিমের হাতে কপালেও বেশ খানিকটা ছিলে আছে। সেসব ক্ষতগুলো স্পষ্ট বলছে রক্তিমের বলা কথাটা সত্যি। অদ্রিজা পূর্ণ চাহনি দিয়ে রক্তিমের দিকে তাকিয়েই ধপাস করে বসে পড়ল মাঠে। হাত পা কাঁপছে তার। শীতের কনকনে ঠান্ডায়ও ঘেমে উঠেছে তার চোখ মুখ। রক্তিমের দিকে তাকিয়েই অস্পষ্ট স্বরে বলল, আপনি দিহানকে নিয়ে মজা করছেন রক্তিম? রক্তিম কপালের ক্ষত বেয়ে আসা রক্তটা ডান হাতের তালুতে মুছে নিয়েই পরনের ব্লেজারটা খুলে নিল। সঙ্গে সঙ্গে চোখের সামনে ফুটে উঠল রক্তাক্ত শার্টটা। সাদা শার্টের বাম পাশটা পুরোপুরি রক্তে লাল হয়ে আছে। অদ্রিজা আঁতকে উঠল। কাপা হাতে রক্তিমের শার্টের দিকে ইশারা করেই বলে উঠল, আপনার শার্টে রক্ত কিভাবে? রক্তিম এই পরিস্থিতিতেও বাঁকা হাসল। অদ্রিজার দিকে তাকিয়েই বলে উঠল, ভেবে নিন লাল রং গায়ে লাগিয়ে নিয়েছি। অদ্রিজা মাথা চেপে ধরল। রক্তিমের শার্টের রক্তগুলো স্পষ্ট জানান দিচ্ছে দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে। রক্তগুলো যে আসল তাও বোঝা যাচ্ছে। তবুও মন মানতে চাইল না তার। কিছুতেই বিশ্বাস করতে চাইল না যে দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে। তবুও মেনে নিল। চোখের পানিগুলো মুছে নিয়েই উঠে দাঁড়ালো এক মুহূর্তে। বলে উঠল, দিহান কোথায় এখন মিস্টার রক্তিম? বলুন, আমি যাব। রক্তিম হাসল। অদ্রিজার দিকে তাকিয়েই বলল, গুড গার্ল, চলুন। অদ্রিজা পা বাড়ালো রক্তিমের পিছু পিছু। শরীরটা কেমন ভারী হয়ে উঠল যেন। পাগুলো চলতে চাইল না সেই ভারী শরীর নিয়ে। তবুও চলল সে। হসপিটালের করিডোরে নেহা সহ দিহানের পরিবারের লোকেরা হাঁটাচলা করছিল। অদ্রিজা হঠাৎ গিয়েই থমকে দাঁড়ালো সেখানে। পা বাড়িয়ে সামনে এগিয়ে যেতেই নেহা এসে জাপটে ধরল তাকে। কাঁদতে কাঁদতেই বলে উঠল সে, ত্রিজা, দিহান ঠিক হয়ে যাবে তো ত্রিজা? প্লিজ ওকে ভালো করে দে না ত্রিজা, আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না আমি ত্রিজা, ও ভালো হয়ে যাবে তো? অদ্রিজা থমথমে চোখ মুখে নেহার দিকে তাকালো। কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলে লাল হয়ে গেছে মেয়েটার। চুলগুলো এলোমেলো হয়ে মুখে লেপ্টে পড়েছে। পরনের গোলাপি রঙের জামাটা রক্তে মাখামাখি করছে। সেই ছোটবেলা থেকে নেহাকে দেখে এসেছে অদ্রিজা। চঞ্চল প্রাণবন্ত এই মেয়েটি দিহানের সামনে আসলে জড়সড় হয়ে পড়তো। দিহানের সামনে তার কোনো পাগলামি বোধহয় চোখে পড়েনি অদ্রিজার। খুবই দরকারে কথা বলতো তারা। সেই দিহানকেই নেহা ভালোবাসে। কথাটা হঠাৎ শুনেই কিছুটা থমকে গেলেও পর মুহূর্তেই নেহার দুর্বল ক্লান্ত মুখের দিকে তাকালো অদ্রিজা। শরীরটা যেন ঢলে পড়বে আর একটু হলেই। হয়তো দাঁড়ানোরও শক্তি নেই মেয়েটির মাঝে। তবুও দাঁড়িয়ে আছে মেয়েটি অপারেশন কেবিনের দরজার দিকে তাকিয়ে। মুখটা ফ্যাকাশে রক্তশূন্য। বিধ্বস্ত চেহারার মেয়েটিকে দেখেই হা হা করে উঠল অদ্রিজার মনটা। সত্যি ঠিক হয়ে যাবে তো দিহান? আবার কথা হবে তো, বলা হবে তো, দিহান আমি তোমায় ঠকিয়েছি, ক্ষমা করবে তো আমায়? জানা নেই অদ্রিজার। নেহাকে দুই হাতে আগলে নিয়েই বলে উঠল সে। নেহা এত প্রশ্ন সামলাতে পারল না, উত্তরও দিতে পারল না। তার আগেই শরীরটা ঢলে এলিয়ে গেল অদ্রিজার উপর ভর করে। চোখ জোড়া বুঝে নিতে নিতেই ঝাপসা চোখে অদ্রিজার শুকনো মুখটা দেখল সে। প্রশ্নগুলো কানে গেলেও উত্তর দেওয়ার মতো শক্তি পেল না নেহা। অদ্রিজা বুঝতে পারল
নেহাকে দুই হাতে শক্ত করে ধরেই পাশে বসিয়ে দিল। পাশ ফিরে রক্তিমকে কিছু বলতে যাবে, ঠিক তখনই রক্তিম পানির বোতলটা এগিয়ে দিল। ইশারায় নেহাকে পানি খাওয়াতে বলেই দুপা পিছিয়ে দাঁড়ালো সে। তারপরই বলল,